আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। অচিরেই বাংলাদেশ নির্বাচনী রোড ম্যাপে যাত্রা শুরু করবে তারেক রহমান। বিজয় দিবসে স্মারক ডাক টিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা। প্রত্যেক বাংলাদেশী এখন তারেক রহমানের নেতৃত্ব চায়, মির্জা ফখরুল। আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার অভিযান আরও জোরদারের সিদ্ধান্ত উপদেষ্টা আসিফ মাহমুদ। যে এসপির গুলিতে শাওন নিহত, তাকে প্রমোশন দিলেন রিজভী। ভারতে আটক বাংলাদেশি মৎস্যজীবীদের ফেরত দিতে দেয়া হলো শর্ত। স্বৈরাচার শেখ হাসিনা আর কোনোদিন ফিরে আসবে না, আসাদুজ্জামান রিপন। গুমের পর বেশিরভাগ ব্যক্তিকে হত্যা, সিমেন্টের ব্যাগে লাশ নদীতে, তদন্ত কমিশন। বেনজির ও মতিউরের বিরুদ্ধে 85 কোটি টাকার দুর্নীতির 6 মামলা। বরিশালে বিএনপির কমিটিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 57,000 কোটা ফাঁকা রেখে শেষ হলো হজ নিবন্ধন। কারাগারে বসেই কোরআনের হাফেজ হলেন 13,000 কারাবন্দী। সিলেটে ফোনে চার্জ দেওয়া নিয়ে 2 গ্রামের সংঘর্ষ, আহত 1.5 শতাধিক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অচিরেই নির্বাচনী রোড ম্যাপে বাংলাদেশ যাত্রা শুরু করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শত অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোড ম্যাপে যাত্রা শুরু করবে আমাদের প্রিয় এই বাংলাদেশ। সেই যাত্রায় আবারও বলছে, মন দিয়ে শুনবেন দলের প্রতিটি নেতাকর্মী। আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতন্ত্রকামী, স্বাধীনতাপ্রিয় জনগণ। আপনারা জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন। রোববার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে 10 টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও অবমুক্ত করেন তিনি। রবিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এগুলো অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে একটি স্মারক ডাক বক্স ও ন্যাচারাল বিউটি অ্যান্ড ওয়াইল্ড লাইফ শীর্ষক বই উপহার দেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখন যেটা চাই, প্রত্যেক বাংলাদেশী এই মুহূর্তে যেটা চায় সেটা হচ্ছে তারেক রহমানের নেতৃত্ব চায়, দেশে ফিরে আসার জন্য চায়। রবিবার বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা আয়োজন হয়। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা অপতৎপরতার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে একথা জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ব্রিফিংয়ের সময় তিনি নিজেও আসিফ মাহমুদের সঙ্গে উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা প্রশাসনে শেখ হাসিনার পোকামাকড় রেখে দিলে দেশ এগিয়ে নিয়ে যেতে পারবেন। নারায়ণগঞ্জে যে এসপির গুলিতে আন্দোলনকারী শাওনকে হত্যা করা হলো, তাকে প্রমোশন দিয়ে ঢাকায় নিয়ে এলেন। তাহলে চাঁদাবাজি, সন্ত্রাস, হত্যা বন্ধ করবেন কিভাবে? যে পুলিশের কারণে রাজপথ রক্তাক্ত হয়েছে, উল্টো তাদের ভালো পুরস্কার দিলে বর্তমান সরকার এবং পরবর্তীতে যারা আসবে তাদের জন্য ক্ষতিকর হবে। ভারতের উড়িষ্যা রাজ্যের পারাদ্বীপে আটকে থাকা 78 জন বাংলাদেশি মৎস্যজীবীকে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে ইতিমধ্যেই কূটনৈতিক তৎপরতা শুরু করেছে দুই দেশ। এর মধ্যেই বাংলাদেশি মৎস্যজীবীদের শর্তহীন বাংলাদেশে ফেরা আটকাতে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে উড়িষ্যা সামুদ্রিক মৎস্য উৎপাদক সমিতি। 3 দফতরে চিঠি দিয়ে বাংলাদেশি মৎস্যজীবীদের দেশে ফেরা নিয়ে দুই দেশের কূটনৈতিক আলোচনার গোটা প্রক্রিয়ার বিরোধিতা করেছে উড়িষ্যার মৎস্যজীবীদের সর্ববৃহৎ এই সংগঠন। মৎস্যজীবী এই সংগঠনের দাবি, বিনা শর্তে বাংলাদেশি মৎস্যজীবীদের মুক্তি নয়, বাংলাদেশি মৎস্যজীবীদের পরিবর্তে ফেরত দিতে হবে বাংলাদেশের জেলে আটকে থাকা উড়িষ্যার 31 জন মৎস্যজীবীকে। বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা আর কোনোদিন ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন।
রোববার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, শেখ হাসিনা নাই, এটাই রিয়েলিটিটা মেনে নিতে হবে। আমি বিভিন্ন সময় আমার বক্তব্যে বলে এসেছিলাম, শেখ হাসিনার সময় শেষ হয়ে গেছে, অবশেষে তাই হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া বেশিরভাগ ব্যক্তিকে হয় হত্যা করা হয়েছে, এরপর মরদেহ সিমেন্টের ব্যাগ দিয়ে বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হয়। শনিবার বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। আজ রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ওই প্রতিবেদনের কিছু অংশ প্রকাশ করা হয়। এতে গুম হওয়া ব্যক্তিদের হত্যার তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী কমিশন গুমের পর মেরে ফেলার পদ্ধতি সম্পর্কে যাচাইকৃত বিস্তারিত প্রতিবেদন পেয়েছে। একটি কার্যকর পদ্ধতি হলো মাথায় গুলি করা, এরপর মরদেহ সিমেন্টের ব্যাগ দিয়ে বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হয়। 85,32,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 মেয়ে এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সহ 6 জনের বিরুদ্ধে পৃথক 6টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে। দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বরিশালের বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন স্বপনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বিএনপির কমিটি গঠন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন থেকে এমন অভিযোগ তুলেছেন খোদ বিএনপির নেতারা। ইতিমধ্যে বেশ কয়েকটি ইউনিয়নে এমন ঘটনার প্রমাণ পাওয়া গেছে বলে স্বীকার করেছে উপজেলা বিএনপি। গত বছরের চেয়ে এবার হজের খরচ 1 লাখ টাকার বেশি কমিয়েও নির্ধারিত কোটা পূরণ করতে পারেনি ধর্ম মন্ত্রণালয়। প্রায় 57,000 কোটা ফাঁকা রেখে রোববার শেষ হয়েছে চলতি বছরের হজের চূড়ান্ত নিবন্ধন। তাছাড়া সৌদি সরকারের আলটিমেটামের কারণে হজে নিবন্ধনের সময় আর বাড়ায়নি মন্ত্রণালয়। হজ পোর্টালের তথ্য অনুযায়ী 1,27,198 জনের কোটার মধ্যে রোববার রাত 8টা পর্যন্ত 62,212 জন হজ যাত্রী চূড়ান্ত নিবন্ধন করেছে। আর হজের যাওয়ার জন্য ব্যাংকে ভাউচার জমা দিয়েছেন প্রায় 8,000 হজযাত্রী। সব মিলিয়ে 70,000 হজযাত্রী আগামী বছর হজ করার জন্য নিবন্ধন করেছেন। আফ্রিকার দেশ মরক্কোতে কারাগারে বসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন 13,464 জন কারাবন্দী। দেশটির কারা কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপের ফলে এই অর্জন সম্ভব হয়েছে। গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল কোরআন নিউজ এজেন্সি ও মরক্কোর নিউজ এজেন্সি ABNA। মরক্কোর কারাগার প্রশাসনের জেনারেল বোর্ডের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, প্রশাসন দেশের আওকাফ এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সাম্প্রতিক বছরগুলোতে মরক্কোর কারাগারে খুতবা এবং ইসলাম বিষয়ক নানা দিক নির্দেশনা প্রদান কার্যক্রম পরিচালনা করছে। সেই সঙ্গে পবিত্র কোরআন শেখানো, প্রয়োজনীয় দোয়া দরুদ ও হাদিস মুখস্থ করার মাধ্যমে বন্দীদের ইসলামী মূল্যবোধ শেখানোর চেষ্টা করা হচ্ছে। এর ফলে 2024 সালে এখন পর্যন্ত দণ্ডাদেশপ্রাপ্ত 13,464 জন বন্দী পবিত্র কোরআন হেফজ করেছেন। মোট 67,772 জন বন্দী তাবলীগ, ওয়াজ ও নির্দেশনামূলক কর্মসূচি থেকে উপকৃত হয়েছেন। সিলেটের কোম্পানিগঞ্জে মোবাইল ফোন চার্জ দেওয়ার মতো তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে 2 গ্রামের মধ্যে কয়েক দফা সংঘর্ষে অন্তত 1.5 শতাধিক লোক আহত হয়েছেন। শনিবার রাত ও রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ হয়। এ ঘটনায় 130 জন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় স্থানীয় বাজারের ফার্মেসিতে মোবাইল চার্জে লাগিয়ে যান বর্ণী গ্রামের বাবুল নামের এক ব্যক্তি। কিছুক্ষণ পর চার্জে থাকা মোবাইল নিতে আসেন আরেকজন। ফার্মেসি কর্তৃপক্ষ অন্যের হাতে মোবাইল দিতে অস্বীকৃতি জানালে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ বাধে। এরপর তা 2 গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। আমাদের আগামীকাল পরবর্তী দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।